Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss another biomolecule that is nucleotide. So আজকের আমাদের টপিক হচ্ছে নিউক্লিওটাইড এন্ড তার সঙ্গে নিউক্লিওসাইডও আমরা পড়ব। সো নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড ইজ এ মাইক্রোমলিকিউল, অর্থাৎ যে বায়োমলিকিউলগুলো আমরা প্রথমেই বলেছিলাম যে বায়োমলিকিউলগুলোকে তাদের মলিকিউলার ওয়েটের উপর ডিপেন্ড করে ভাগ করা হয় মাইক্রোমলিকিউল এবং ম্যাক্রোমলিকিউল। যেই বায়োমলিকিউলগুলোর মলিকিউলার ওয়েটটা কম হয় তাদেরকে মাইক্রোমলিকিউল বলি। সো নিউক্লিওটাইড এক ধরনের এরকম এক ধরনের মাইক্রোমলিকিউল। এর আগে যেমন আমরা মাইক্রোমলিকিউল পড়ে এসেছি, লিপিড হচ্ছে মাইক্রোমলিকিউল, তারপর অ্যামাইনো অ্যাসিড মাইক্রোমলিকিউল ছিল। তো সেই রকমই নিউক্লিওটাইডও একটা মাইক্রোমলিকিউল। এছাড়া নিউক্লিওটাইডকে আমরা আরও একভাবে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ ইট ইজ এ মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিওটাইডটা হলো নিউক্লিক অ্যাসিড গঠনের একক। সো নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আমরা জানি দু ধরনের নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট, ডিএনএ এবং আরএনএ। সো এই যে ডিএনএ বা আরএনএ যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ যেটা বলছি আমরা, এইগুলোকে গঠনের জন্য যে এককটা দরকার, যে মনোমারটা দরকার, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। যেমন প্রোটিন গঠনের মনোমার হিসাবে অ্যামাইনো অ্যাসিড কাজ করেছিল, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন। সেই রকমই একইভাবে নিউক্লিক অ্যাসিড গঠনের মনোমার হিসাবে কাজ করছে কে? নিউক্লিওটাইড। তার মানে উল্টোভাবে আমরা বলতে পারবো যে নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। তার মানে অনেকগুলো নিউক্লিওটাইড মিলিত হয়ে তবেই কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হতে পারে, বা ডিএনএ তৈরি হতে পারে, বা আরএনএ তৈরি হতে পারে। সো নিউক্লিওটাইড সেই জন্য ডিএনএ বা আরএনএর মনোমার হিসাবে কাজ করছে, বা ইউনিট বলতে পারি আমরা, ইউনিট হিসাবে কাজ করছে। এবার নিউক্লিওটাইড কিভাবে গঠিত হচ্ছে? নিউক্লিওটাইডকে যদি আমরা দেখি, এর গঠন যদি দেখি, অর্থাৎ এটাকে ভাঙলে কি পাবো? সো নিউক্লিওটাইডকে ভাঙলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পেন্টোজ সুগার থাকবে একটা, তার সঙ্গে নাইট্রোজেন বেস ফসফেট। অর্থাৎ নিউক্লিওটাইড তৈরি হতে যে তিনটে কম্পোনেন্ট দরকার সেটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার আমরা জানি 5 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট, তাকেই পেন্টোজ সুগার বলা হয়। নাইট্রোজেন ঘটিত বেস থাকছে, অ্যান্ড ফসফেট বা ফসফরিক অ্যাসিড যেটাকে বলছি, ফসফেট অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিড রূপেই থাকে। সো এই তিনটে মিলিত হয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে এই তিনটে মিলিত হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এর মধ্যে ফার্স্ট যে দুটো কম্পোনেন্ট দেখাচ্ছি আমরা, অর্থাৎ পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস। পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস মানে ফসফেটটা যুক্ত হচ্ছে না। সো পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস মিলিত হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলি আমরা নিউক্লিওসাইড। আর পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, তার সঙ্গে একটা ফসফেট যুক্ত হয়ে গেলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড গঠনের জন্য আর একটু উল্টোভাবে আমরা তাহলে যদি লিখি, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হয়ে গেলে তৈরি হবে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওসাইডে আমরা দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে পেন্টোজ সুগার আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। এই দুটো নিয়ে নিউক্লিওসাইড তৈরি হচ্ছে। এই পেন্টোজ সুগার নাইট্রোজেন বেসের সঙ্গে ফসফেট যুক্ত হলে তবে হবে নিউক্লিওটাইড। তাহলে উল্টোভাবে আমরা বলতে পারি নিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফেট যুক্ত হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে নিউক্লিওসাইডের স্ট্রাকচারটা রিলেটিভলি বা কম্প্যারেটিভলি আমরা বলতে পারি সিম্পল। তার কারণ নিউক্লিওসাইডে দুটোই জাস্ট কম্পোনেন্ট রয়েছে, আর নিউক্লিওটাইডে আরও একটা অ্যাড হচ্ছে যেটা হচ্ছে ফসফেট। মানে উইদাউট ফসফেট it is nucleoside, আর উইথ ফসফেট it is nucleotide. ওকে, এবার আসি পেন্টোজ সুগার। অর্থাৎ এই যে আমরা বললাম নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড তৈরি হতে যে পেন্টোজ সুগার লাগে, সো পেন্টোজ সুগার তো অনেকগুলো রয়েছে, বাট নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইড তৈরি হতে দু ধরনের পেন্টোজ সুগার ইউজ হয়। একটা হচ্ছে রাইবোজ অর ডিঅক্সিরাইবোজ। অর্থাৎ নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড তৈরি হতে রাইবোজ লাগতে পারে বা ডিঅক্সিরাইবোজ লাগতে পারে। এবার কোন ধরনের পেন্টোজ সুগার দিয়ে নিউক্লিওসাইড তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে নিউক্লিওসাইডকে ভাগ করছি। সো প্রথমে আমরা নিউক্লিওসাইডটা পড়বো, তারপরে নিউক্লিওটাইডটা পড়বো। নিউক্লিওসাইডকে ভাগ করছি। সো একটা হচ্ছে রাইবো নিউক্লিওসাইড আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড। নাম দেখেই আমরা বুঝতে পারছি রাইবো নিউক্লিওসাইড, তার মানে রাইবো কথাটা এসেছে রাইবোজ থেকে। তার মানে এই ধরনের নিউক্লিওসাইড গঠনে পেন্টোজ সুগারটা হবে রাইবোজ। অর্থাৎ
যেই নিউক্লিওসাইড গঠনে পেন্টোজ সুগার হিসাবে রাইবোজ লাগছে সেইটাকে বলছি আমরা রাইবোনিউক্লিওসাইড। আর ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড কি না, সেম জিনিস, যে যেখানে পেন্টোজ সুগার হিসাবে ডিঅক্সিরাইবোজ লাগছে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। এবং রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে আমরা ডিফারেন্স জানি, যে রাইবোজের হচ্ছে C5H10O5, এটা হচ্ছে সংকেত। আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে কি C5H10O4, তার মানে 2 নম্বর কার্বনে জাস্ট একটা অক্সিজেন অ্যাটম লেস থাকবে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে। আমরা অলরেডি স্ট্রাকচার পড়ে এসেছি। সো এটা গেল রাইবোনিউক্লিওসাইড আর ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডের ক্ষেত্রে। অর্থাৎ রাইবোনিউক্লিওসাইডে পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ থাকছে, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডে পেন্টোজ সুগার হিসেবে ডিঅক্সিরাইবোজ থাকছে। এবারে আসি, নিউক্লিওসাইড তৈরি হতে গেলে পেন্টোজ সুগার আর তার সঙ্গে আরও একটা লাগে নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেসগুলো কি হবে সেইগুলোই আসি আমরা। তো নাইট্রোজেন বেস 2 ধরনের থাকে, একটাকে বলা হচ্ছে পিউরিন বলা হচ্ছে, আর একটাকে বলা হচ্ছে পাইরিমিডিন বলা হচ্ছে বা পিরিমিডিন বলা হচ্ছে। তো এই 2 ধরনের নাইট্রোজেন বেস আছে, নাইট্রোজেনাস বেস রয়েছে। জিনিসগুলো কি না, পিউরিন ইট ইজ এ হেটেরোসাইক্লিক 2 রিং 9 মেম্বার স্ট্রাকচার। অর্থাৎ পিউরিনের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এটা 2টো বলয় বিশিষ্ট হয়, এই একটা বলয়, এই একটা বলয় অ্যান্ড এই একটা বলয়। অর্থাৎ এইটা হচ্ছে ফার্স্ট বলয়, এখানে 1 নম্বর বলয় আমি লিখে রাখছি, এটা 1 নম্বর বলয়, আর এইটা হচ্ছে 2 নম্বর বলয়। সো 2টো রিং দিয়ে গঠিত, সেই জন্য এটাকে ডাইসাইক্লিকও বলা হয়, ডাইসাইক্লিকও বলা হয়। ঠিক আছে, সো এটা 2টো রিং দিয়ে গঠিত, সেই জন্য এটাকে ডাইসাইক্লিক বলছি আমরা পিউরিনের ক্ষেত্রে। এবং এই যে 2টো রিং গঠিত হয়েছে, এই 2টো রিংকে হেটেরোসাইক্লিক বলা হচ্ছে, হেটেরোসাইক্লিক রিং। হেটেরোসাইক্লিক রিং কেন? হেটেরোসাইক্লিক কম্পোনেন্ট মানে এই যে রিংটা তৈরি হচ্ছে, আমি ফার্স্ট রিংটাই ধরছি, ফার্স্ট রিংয়ের ক্ষেত্রে নাইট্রোজেন আছে, কার্বন আছে, অর্থাৎ টোটাল রিংটা কিন্তু একই ধরনের কম্পোনেন্ট নিয়ে তৈরি নয়, নাইট্রোজেন কার্বনের 2টো ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট নিয়ে রিংটা তৈরি হয়েছে, সেই জন্য এটাকে হেটেরোসাইক্লিক রিং বলছি। এবার এই টোটাল রিংয়ে কতগুলো মেম্বার রয়েছে না, এখানে নাম্বারিং করে দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে 9টা মেম্বার নিয়ে কিন্তু গঠিত, সেই জন্য এটাকে বলা হচ্ছে 9 মেম্বার স্ট্রাকচার, 2 রিং 9 মেম্বার স্ট্রাকচার। এবং এই 9টা মেম্বারের মধ্যে আমরা দেখতে পাবো যে এটা নাইট্রোজেনাস বেস, মানে এর মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট থাকবে, সেই জন্য তো নাইট্রোজেনাস বেস নাম দেওয়া হয়েছে। এবার নাইট্রোজেন কোথায় কোথায় প্রেজেন্ট রয়েছে? 1 নম্বর স্থানে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে, 3 নম্বর স্থানে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে, 7 নম্বরে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে, আর হচ্ছে 9 নম্বরে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে। তাহলে এই যে ডাইসাইক্লিক একটা স্ট্রাকচার, 2 রিংড একটা যে স্ট্রাকচার রয়েছে, এর মধ্যে 9টা মেম্বার রয়েছে, 9টা মেম্বারের মধ্যে নাইট্রোজেন থাকছে 4টে, এবং সেই 4টে পজিশন কোথায়? 1, 3, 7 and 9 পজিশন। তো সেই জন্য এখানে বলা হয়েছে ইন পিউরিন নাইট্রোজেন অ্যাটম ইজ প্রেজেন্ট ইন 1, 3, 7 and 9 পজিশন। এবার পিউরিন, 2টো পিউরিন থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, এবং এই অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে থাকে। তো এটা গেল পিউরিনের ক্ষেত্রে। এবার আসি আমরা পাইরিমিডিনের ক্ষেত্রে। পাইরিমিডিন কি? अगेन इट इज ए हेटेरोसाइक्लिक বাট 1 রিং 6 মেম্বার্ড স্ট্রাকচার। অর্থাৎ যেমন পিউরিন পাশাপাশি আমরা কম্পেয়ার করলে পিউরিনের ক্ষেত্রে 2টো রিং ছিল, এখানে জাস্ট একটা সিঙ্গেল রিং থাকছে, অর্থাৎ সেই জন্য পাইরিমিডিনকে মোনোসাইক্লিক স্ট্রাকচারও বলা হয়ে থাকে। সো মোনোসাইক্লিক, ডাই মানে 2টো, মোনো মানে সিঙ্গেল, অর্থাৎ একটাই সাইকেল রয়েছে বা একটাই রিং রয়েছে, সেই জন্য এটা হচ্ছে মোনোসাইক্লিক স্ট্রাকচার। এবং এখানে এটা যেহেতু 2টো রিং ছিল সেই জন্য এর মেম্বার বেশি, অর্থাৎ 9টা মেম্বার ছিল, তার মধ্যে 4টে নাইট্রোজেন ছিল, এখানে 6টা মেম্বার রয়েছে। সো এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা মেম্বার এখানে প্রেজেন্ট রয়েছে। 6টা মেম্বারের মধ্যে নাইট্রোজেন কোথায় কোথায় রয়েছে? এই একটা আর এই একটা, অর্থাৎ 2টো মাত্র নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট রয়েছে, সেটা একটা হচ্ছে 1 নাম্বার পজিশন অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে 3rd পজিশনে রয়েছে। সো পিউরিনের ক্ষেত্রে 4টে নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট, এবং এই 4টে নাইট্রোজেন অ্যাটম 1, 3, 7 এবং 9 পজিশনে থাকছে। আর পাইরিমিডিনের ক্ষেত্রে 2টো নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট থাকছে, যেটা হচ্ছে 1 এবং 3 নম্বর স্থানে থাকছে। পাইরিমিডিন 3 ধরনের হয়, সাইটোসিন, ইউরাসিল অ্যান্ড থাইমিন। অ্যাডেনিন আর গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন, অর্থাৎ পিউরিন 2টো হয়,
অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, আর পাইরিমিডিন হয় 3টে, সাইটোসিন, ইউরাসিল অ্যান্ড থাইমিন হচ্ছে। সো এগুলো হচ্ছে পাইরিমিডিনের ক্ষেত্রে আসছি। সো এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড ইউরাসিল এই 4টে নাইট্রোজেনাস বেস রাইবোনিউক্লিওসাইড গঠনে অংশগ্রহণ করবে, আর অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড গঠনে সাহায্য করবে। তার মানে এই যে থাইমিনটা রয়েছে, এই থাইমিনটা রাইবোজ সুগারের সঙ্গে অ্যাড হয় না, আর যে ইউরাসিল যেটা রয়েছে সেটা ডিঅক্সিরাইবোজ সুগারের সঙ্গে অ্যাড হয় না। সেটা গেল পিউরিন আর পাইরিমিডিনের স্ট্রাকচার। এরপর আমরা স্ট্রাকচার দেখব। পাইরিমিডিন এবার যতগুলো পড়লাম আমরা, প্রথমে পাইরিমিডিনের স্ট্রাকচারগুলো দেখি। সো আমি পাইরিমিডিনের জেনারেল স্ট্রাকচারটা পাশাপাশি রেখেছি। এখানে নাম্বারিং অফ অ্যাটমগুলো এইভাবে নাম্বার হয় 1 2 3 4 5 6 এইভাবে নাম্বারিং হয়। আচ্ছা, এবারে এটা সাইটোসিনের স্ট্রাকচার। সো পাইরিমিডিন অ্যান্ড সাইটোসিনের স্ট্রাকচার পাশাপাশি রাখলে পুরো সেম স্ট্রাকচার, জাস্ট ডবল বন্ড এখানে ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, সো সেম স্ট্রাকচার রয়েছে, শুধু এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে 2 নম্বর কার্বন পজিশনে অক্সিজেন অ্যাটম যুক্ত হয়েছে, এখানে কিন্তু নেই। সো এখানে 2 নম্বর কার্বন অ্যাটমে অক্সিজেন অ্যাটম যুক্ত হয়েছে, আর 4 নম্বর কার্বন অ্যাটমে অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়েছে। সো পাইরিমিডিনের জেনারেল স্ট্রাকচারে জাস্ট 2 নম্বর কার্বনে অক্সিজেন অ্যাটম এবং 4 নম্বর কার্বনে অ্যামাইনো অ্যাটম যুক্ত হয়ে গেলে, অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়ে গেলে সেইটাকে বলবো আমরা সাইটোসিন। অ্যান্ড সেই জন্য সাইটোসিনের একটা কেমিক্যাল নামও রয়েছে। সেই কেমিক্যাল নামটা কি? খুব ইজিভাবে এই কেমিক্যাল নামগুলো আমরা বলতে পারি। কেমিক্যাল নাম কি না, 2 নম্বরে কি রয়েছে? অক্সিজেন, তাহলে কি হয়ে গেল 2 অক্সি। 4 নম্বরে কি রয়েছে? অ্যামাইনো, তাহলে হয়ে গেল 2 অক্সি 4 অ্যামাইনো। বাকিটা তো টোটাল পাইরিমিডিনেরই স্ট্রাকচার, তাহলে 4 অ্যামাইনো পাইরিমিডিন। ব্যাস এইভাবে নামগুলো আমরা, কেমিক্যাল নামগুলো আমরা দিয়ে থাকি। সাইটোসিন হচ্ছে এমনি জেনারেল একটা নাম, আর এর কেমিক্যাল নাম হচ্ছে 2 অক্সি 4 অ্যামাইনো পাইরিমিডিন। সো 2 নম্বরে অক্সিজেন ছিল সেই জন্য 2 অক্সি, 4 নম্বরে অ্যামাইনো ছিল সেই জন্য 4 অ্যামাইনো, বাকি টোটাল স্ট্রাকচারটা পাইরিমিডিনের মতো সেই জন্য এটা 4 অ্যামাইনো পাইরিমিডিন। এবার ইউরাসিলের স্ট্রাকচার আসি। একইভাবে পাইরিমিডিনের স্ট্রাকচার উপরেরটা জেনারেল স্ট্রাকচার, আর ইউরাসিলের স্ট্রাকচারটা এটা। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 2 নম্বরে অক্সিজেন আছে, আর 4 নম্বরেও অক্সিজেন আছে, আর কিছু কিন্তু ডিফারেন্স নেই, বাকি কিন্তু সেম। তাহলে ইউরাসিলের কেমিক্যাল নেম হয়ে যাবে, 2 নম্বরে অক্সিজেন রয়েছে তাহলে 2 অক্সি বলবো, 4 নম্বরেও অক্সিজেন রয়েছে তাহলে কি বলতে পারি? 4 অক্সি। তাহলে 2 অক্সি 4 অক্সি না বলে, যেহেতু অক্সিজেন দুটো রয়েছে, তাহলে এইভাবে আমরা বলতে পারি 2,4 ডাইঅক্সি। ডাইঅক্সি মানে ডাই কথাটার মানেই তো হচ্ছে দুটো, তাহলে 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন। এটা হচ্ছে ইউরাসিলের ক্ষেত্রে গেল। এরপর আসি আমরা থাইমিন। থাইমিনের ক্ষেত্রে কি রয়েছে? 2 নম্বরে অক্সিজেন রয়েছে, 4 নম্বরে অক্সিজেন রয়েছে, অর্থাৎ যেটা ইউরাসিলের ক্ষেত্রে দেখলাম, আর 5 নম্বরে একটা এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে মিথাইল। 5 নম্বর কার্বনে কি রয়েছে? মিথাইল। তাহলে এখানে কি বলবো আমরা? প্রথমে তো 2,4 ডাইঅক্সি যেমন ছিল সেই রকমই বলে দিই, 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন। তো থাইমিনের ক্ষেত্রে হয়ে গেল নামটা 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন। এবার এই যে 2,4 ডাইঅক্সি, এটা তো অলরেডি 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন কাকে বলি? ইউরাসিলকে বলি। তাহলে এখানে আমরা বলতে পারি 5 মিথাইল ইউরাসিলও নামটা বলতে পারি আমরা, 5 মিথাইল ইউরাসিল। তার মানে 5 মিথাইল ইউরাসিল মানে থাইমিনকে বলছি। তার মানে 5 মিথাইল ইউরাসিল মানে ইউরাসিল মানেই 2,4 ডাইঅক্সিটা হয়ে যাচ্ছে, তাহলে শুধু তার সঙ্গে একটা 5 মিথাইল অ্যাড করে দিলেই সেটা হয়ে যাবে থাইমিন। তো এটা গেল পাইরিমিডিনের স্ট্রাকচার। এবার পিউরিনের স্ট্রাকচার আসি। পিউরিনের এটা জেনারেল স্ট্রাকচার। পিউরিনের মধ্যে কে রয়েছে? অ্যাডেনিন রয়েছে। অ্যাডেনিনের ক্ষেত্রে পিউরিনের যেটা জেনারেল স্ট্রাকচার, সেই জেনারেল স্ট্রাকচার যেটা রয়েছে সেটা সেম রয়েছে, শুধুমাত্র এখানে আমরা দেখতে পাবো যে 6 নম্বর যে কার্বন অ্যাটমটা ছিল সেখানে একটা অ্যামাইনো গ্রুপ অ্যাড হয়েছে, বাকি কিন্তু পিউরিন আর পিউরিনের জেনারেল স্ট্রাকচারের কিন্তু সেম। তাহলে এর নামটা হয়ে যাবে 6 অ্যামাইনো পিউরিন। অ্যাডেনিনের কেমিক্যাল নাম হয়ে যাবে 6 অ্যামাইনো পিউরিন। একইভাবে গুয়ানিনের ক্ষেত্রে দেখি, গুয়ানিনের ক্ষেত্রে কি কি ডিফারেন্স রয়েছে? এখানে 2 নম্বর কার্বন অ্যাটমে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়েছে, আর 6 নম্বর কার্বন অ্যাটমে অক্সিজেন গ্রুপ যুক্ত হয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে? 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন।
বাস গুয়ানিনের নেম হয়ে গেল তাহলে 2-amino-6-oxypurine। সো এইগুলো হচ্ছে কেমিক্যাল নেম এবং হচ্ছে এমনি জেনারেল নেমগুলো হচ্ছে ওই রকম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ওই রকমভাবে বলা হয়, বাকিগুলো এগুলো হচ্ছে কেমিক্যাল নেম। ওকে, এবার আসি রাইবোনিউক্লিওসাইডে। সো রাইবোনিউক্লিওসাইড, এখানে আমরা প্রথমেই বলেছি রাইবোনিউক্লিওসাইড মানে সেখানে চোখ বন্ধ করে পেন্টোজ সুগার হিসাবে কে থাকবে, রাইবোজ থাকবে। তাহলে রাইবোজ প্লাস নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেস তো অনেকগুলো রয়েছে দেখলাম আমরা, তাহলে কোন রাইবোজের সঙ্গে কোন নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু রাইবোনিউক্লিওসাইডের আবার নামগুলো দেওয়া হয়েছে। সো এখানে যে নাইট্রোজেন বেসটা দেখাচ্ছি আমরা, এটা অ্যাডেনিনের স্ট্রাকচার, অ্যাকচুয়ালি অত কমপ্লিকেশন করে দেখাইনি, একদম সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি যে 6 অ্যামাইনো হচ্ছে অ্যামাইনো গ্রুপ রয়েছে। তো এখানেই দেখিয়েছিলাম আমরা এই যে অ্যাডেনিনের ক্ষেত্রে 6 কার্বনের অ্যামাইনো গ্রুপ, সেই জন্য শুধু 6 কার্বনের অ্যামাইনো গ্রুপটা দেখিয়েছি, বাকি দুটো সাইকেল যেমন ছিল সেরকম দেখানো হয়েছে। আর এইটা হচ্ছে রাইবোজ সুগার। সো রাইবোজ সুগারের এইখানে উপরে কি ছিল, OH থাকতো, আর নিচে এইখানে যদি আমরা দেখাতাম অ্যাকচুয়ালি উপরে OH আর নিচে H। আর এইখানে কি আছে, এখানে একটা বন্ড ভেঙে দিয়েছি, মানে এখানে কি থাকবে, H থাকবে। পিউরিনের ক্ষেত্রে এইখানটায় কি থাকছে, H থাকছে, তো এই জায়গায় H থাকবে, এই জায়গাটায়, তো এটা H রয়েছে। অর্থাৎ এই অ্যাডেনিনের এইচের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে এই রাইবোজ সুগারের হাইড্রক্সিল গ্রুপের রিয়াকশন হবে এবং রিয়াকশন হয়ে এখান থেকে কি বেরিয়ে যাবে, ওয়াটার মলিকিউল রিলিজ হয়ে যাচ্ছে, অ্যান্ড ফলে এদের মধ্যে একটা বন্ড ফরমেশন হচ্ছে। সো অ্যাডেনিন মানে কি, এটা পিউরিন। সো পিউরিনের 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের যে বন্ডটা ফরমেশন হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড, এবং এখানে গ্লাইকোসাইডিক বন্ডটা কোথায় ফরমেশন হয়েছে মনে রাখতে হবে, পিউরিনের ক্ষেত্রে 9 নাম্বার নাইট্রোজেন অ্যাটম এর সঙ্গে হয়েছে সুগারের 1 নাম্বার কার্বন, অর্থাৎ রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে পিউরিনের 9 নম্বর নাইট্রোজেন অ্যাটমের বন্ড ফরমেশন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। মিলিত হচ্ছে, এরপর কি না, মিলিত হয়ে কি তৈরি করবে, যেহেতু এখানে অ্যাডেনিনের আমরা স্ট্রাকচার দিয়েছি, তাহলে রাইবোজ প্লাস অ্যাডেনিন হয়ে যে কম্পোনেন্টটা তৈরি হবে, মানে অ্যাকচুয়ালি আমি এখানে যে কম্পোনেন্টটা দেখাচ্ছি সেটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন। অ্যান্ড অ্যাডিনোসিন ইট ইজ এ রাইবোনিউক্লিওসাইড। কোন রাইবোনিউক্লিওসাইড না, যেখানে অ্যাডিনোসিনের মধ্যে কি রয়েছে, পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ রয়েছে, আর নাইট্রোজেন বেস হিসাবে অ্যাডিনিন রয়েছে, তাহলে সেটা হয়ে গেল অ্যাডিনোসিন। একইভাবে রাইবোনিউক্লিওসাইডগুলো আলাদা যে নামগুলো আছে সেগুলো, রাইবোজের সঙ্গে যদি গুয়ানিন যুক্ত হয় তাহলে সেটাকে বলবো আমরা গুয়ানোসিন। আচ্ছা, একই এই গুয়ানিনও যেহেতু পিউরিন, তাহলে গুয়ানিনের 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে রাইবোজের 1 নম্বর কার্বনের গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশনের মাধ্যমে গুয়ানোসিন তৈরি হবে। রাইবোজের সঙ্গে যদি সাইটোসিন যুক্ত হয়, এবার সাইটোসিন কি হয়ে গেল, সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন। সো সেই জন্য এখানে কিন্তু বন্ডটা ফরমেশন হবে কি না, এটা পাইরিমিডিনের স্ট্রাকচার দেখানো হচ্ছে, সাইটোসিনের স্ট্রাকচার হচ্ছে। তো সাইটোসিনের এইটা কি 1 নম্বর কার্বন ছিল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এখানে 5 অ্যান্ড এটা 6। কার সঙ্গে যুক্ত হচ্ছে, 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে। তাহলে এখানে মনে রাখতে হবে ইন কেস অফ পাইরিমিডিন 1 number nitrogen atom plus 1 number carbon atom of sugar. So সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে পাইরিমিডিনের 1 নম্বর নাইট্রোজেন অ্যাটমের ওই সেম গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশন হবে, ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রাইবোনিউক্লিওসাইড। সো রাইবোজের সঙ্গে সাইটোসিন যুক্ত হলে সাইটিডিন, রাইবোজের সঙ্গে ইউরাসিল যুক্ত হলে সেটা হয়ে যাচ্ছে কি ইউরিডিন হয়ে যাচ্ছে সেটা। সো এগুলো গেল, এই জায়গাগুলো গেল, এখানে জাস্ট রাইবোনিউক্লিওসাইডের স্ট্রাকচারগুলো আমরা বললাম। সো রাইবোনিউক্লিওসাইডের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখার বিষয় সেটা হচ্ছে পিউরিন যদি হয়, পিউরিনের 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের গ্লাইকোসাইডিক বন্ড হবে, আর যদি পাইরিমিডিন হয় তাহলে পাইরিমিডিনের 1 নম্বর নাইট্রোজেন অ্যাটমের সঙ্গে রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশন হবে। এবারে আসি আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডটা কি না, যেখানে পেন্টোজ সুগার হিসাবে কে থাকবে, ডিঅক্সিরাইবোজ থাকবে। তাহলে ডিঅক্সিরাইবোজ প্লাস অ্যাডেনিন যদি যুক্ত হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, ডিঅক্সিঅ্যাডিনোসিন।
একইভাবে ডিঅক্সিরাইবোজের 1 নম্বর কার্বনের সঙ্গে যেহেতু অ্যাডেনিন পিউরিনের 9 নম্বর নাইট্রোজেনের গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশন হবে, অর্থাৎ যেটা রাইবোনিউক্লিওসাইডে হয়েছে এখানেও সেম, শুধু জাস্ট রাইবোজকে রিপ্লেস করে আমরা ডিঅক্সিরাইবোজ বসিয়ে দেবো। সো ডিঅক্সিরাইবোজ প্লাস অ্যাডেনিন, ডিঅক্সিঅ্যাডিনোসিন, ডিঅক্সিরাইবোজ প্লাস গুয়ানিন, ডিঅক্সিগুয়ানোসিন, ডিঅক্সিরাইবোজ প্লাস সাইটোসিন, ডিঅক্সিসাইটিডিন অ্যান্ড ডিঅক্সিরাইবোজ প্লাস থাইমিন, ডিঅক্সিথাইমিডিন। সো এখানে আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজের সঙ্গে আমরা থাইমিন অ্যাড করেছি কিন্তু কোনো ইউরাসিল অ্যাড করিনি। আবার একইভাবে এখানে রাইবোজের সঙ্গে ইউরাসিল অ্যাড করেছি কিন্তু কোনো থাইমিন অ্যাড করিনি। তার মানে হচ্ছে রাইবোজ সুগারের সঙ্গে থাইমিন অ্যাড হতে পারবে না, আর হচ্ছে ডিঅক্সিরাইবোজের সঙ্গে ইউরাসিল অ্যাড হতে পারবে না। সো ইউরাসিল শুধু এখানে রাইবোনিউক্লিওসাইড গঠনে অংশ নেবে, আর থাইমিন হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড গঠনে অংশগ্রহণ করবে। সো এইগুলো গেল ডিফারেন্ট কাইন্ড অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড আর ডিফারেন্ট কাইন্ড অফ রাইবোনিউক্লিওসাইড অন দ্য বেসিস অফ বা ডিপেন্ডিং অন which types of nitrogen base is present in the pentose sugar. pentose সুগারের সঙ্গে কোন ধরনের নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে, কোন নাইট্রোজেন বেসটা যুক্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে এগুলো ভাগ করা হয়েছে। এবং যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি নাইট্রোজেন বেসটা পিউরিন হয় তাহলে পিউরিনের 9 নম্বর নাইট্রোজেন অ্যাটমের সঙ্গে সুগারের 1 নম্বর কার্বনের গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশন হবে। আর যদি নাইট্রোজেন বেসটা পাইরিমিডিন হয় তাহলে সেক্ষেত্রে পাইরিমিডিনের 1 নম্বর নাইট্রোজেন অ্যাটমের সঙ্গে সুগারের 1 নম্বর কার্বনের গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশন হবে। সো এটা ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড বা রাইবোনিউক্লিওসাইডের গেল। এর পরের ভিডিওতে আমরা, পরের লেকচারে আমরা নিউক্লিওটাইড সম্পর্কে পড়ব, নিউক্লিওটাইডের স্ট্রাকচার সম্পর্কে পড়ব।